উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স অর্থাৎ 7টা যে স্টেট রয়েছে তাদের মধ্যে অন্যতম পছন্দের স্টেট হলো আমাদের এই মেঘালয়। আর মনসুন মেঘালয়ের এই সেকেন্ড এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করব এশিয়ার সেকেন্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড, তার সাথে একটা দুর্দান্ত ওয়াটারফল এবং বেশ কিছু হিডেন অফবিট জায়গা। সো চলুন ফার্দার দেরি না করে ব্লগটা স্টার্ট করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমাদের চলছে এখন মনসুন মেঘালয় ট্রিপ। আগের ব্লগে আপনারা দেখেছেন মারখাম ভ্যালি, শিলং এবং কিনটাইয়াই বলে নতুন একটা ভ্যালি, দারুণ এনজয় করেছিলাম। এখন বাজে প্রায় 1:30। আমরা বার্নিকা হোমস্টেতে ছিলাম, সেখান থেকে চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি আমরা নতুন একটা পথের দিকে, নতুন একটা ডেস্টিনেশনে। তো আজকে যা যা হবে এবং কালকে সমস্ত কিছু এই ব্লগে শেয়ার করব, তাই দেখতে থাকুন। এতক্ষণ রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার ছিল, বাট কিছুক্ষণের মধ্যেই পুরোটা চেঞ্জ হয়ে গেল। দেখুন একদম মেঘে চারিদিক ঢেকে গেছে, সাদা সাদা মেঘগুলো একদম সামনে দিয়ে উড়ে যাচ্ছে। আবার হয়তো কিছুক্ষণ পরে গিয়ে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে। এই বর্ষার সময় যদি আপনারা মেঘালয়ে আসেন তাহলে কিন্তু এইরকম প্রকৃতির খেলা দেখতে পাবেন। কি অপূর্ব লাগছে একবার দেখুন সামনেটা। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল। একটা দারুণ ঠান্ডা ওয়েদার, একদিকে রোদ একদিকে এরকম মেঘ। আমাদের আজকে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে নংস্টয়েন, বাট সেটা যাওয়ার আগে আমরা এলাম উর্নার ফলস। এই যে রবিবার বন্ধ, তারপরে আবার এন্ট্রি ফি নিল পার পার্সন 20 রুপিস করে। রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে, অদ্ভুত ওয়েদার। ভিউ পয়েন্টে যেতে গেলে কিন্তু এরকম একটা রাস্তা ক্রস করতে হবে, খুব স্টিফ। দেখুন সিঁড়ি ঠিক নয়, পুরো পাথর দিয়ে করা আছে। তুমি কি আমার কাছে একটু আসবে? কি গো, আসবে? এই প্রথম বাচ্চা যে আমার কাছে আসে না, তাও আমার প্রিয় বন্ধুর। চল, এই ফলটা খাওয়ার নয় সন্তু, তুই চ। ও দেখুন কিরকম পাইলের কোলে আছে, প্রত্যেকটা বাচ্চা আমার কোলে যায়। আর দেখুন ও আমার দিকে আসছেই না। হ্যাঁ, আমার কাছে আসছে না, পাত্তাই দেয় না। তাই আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। কথা বলতে বলতে এই যে এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর ভিউ ওয়াও। এই যে ওয়াটারফলসটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর জল আছে এখন। এই দেখুন বেশ সুন্দর ওয়াটারফলসটা, খুব সুন্দর। চারদিকটা দেখুন একবার, অনেক উঁচু থেকে নামছে। এই ভিউ পয়েন্ট থেকে যখন ওয়াটারফলসটা দেখবেন মনে হবে একটা দুটো বা ম্যাক্সিমাম 3টে স্টেপস থাকতে পারে, বাট যখন আমি ড্রোনটা ওখানে পাঠালাম দেখলাম কতগুলো স্টেপস আছে, মানে ফাইনাল স্টেপ অবধি পৌঁছাতেও পারিনি। তার আগেই আমি ঘাবড়ে গেছি, কারণ ড্রোনটা খুবই কাছের, আর ওখানে পাখি থাকতে পারে, অ্যাটাক করতে পারে বা গাছপালায় আটকে যেতে পারে। একবার যদি ড্রোন হারায় তাহলে জানেন কতটা কষ্ট হয়, একটা কন্টেন্ট ক্রিয়েটার বোঝে সেটা। বাট দারুণ ওয়াটারফলস। এখানে আসার পথে একটা রাস্তা সবাই ভুল করছে, একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখান থেকে হেঁটে এলেন, এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা নেবেন, সবসময় লেফট মনে রাখবেন এসে। আপনারা যেন ভুল করবেন না আমাদের ভিডিও দেখে এসে। এখন আমরা যাচ্ছি একটা ফিশ স্যাংচুয়ারিতে, এখান থেকে প্রায় 500 মিটার মতো। মেন রাস্তা থেকে একটু ভেতরে ঢুকে আসতে হবে, রাস্তাটা মাটির রাস্তা। এই যে দেখুন পিছনে যে পর্যন্ত গাড়িটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্তই এলো। আমরা দুই বন্ধু বললাম দেখে আসি, ওর মেয়ে ঘুমাচ্ছে গাড়িতে, আর এই রাস্তাটায় গাড়ি যাবে না। বেশ কিছুটা আমরা হেঁটে হেঁটে এলাম, এরকম একটা ল্যান্ড দেখতে পাচ্ছি, ওখানে জলের আওয়াজ আছে, একটু দেখলাম আসার সময়। বাট যেটা মনে হচ্ছে যে ওই দূরে কোথাও একটা বোটিং হয়। এই জায়গা দিয়ে জলধারাটা বয়ে যাচ্ছে, ওখানে একটা ব্রিজ আছে, বাট বুঝতে পারলাম না কোথা দিয়ে যেতে হয়। এই জায়গাটাই আছে, তো অগত্যা আমরা ফিরেই যাচ্ছি। আমাদের সাথে 1 বছরের বেবি থাকায় আমরা সমস্ত জায়গায় গিয়েও ফিরে আসছি, কারণ এখানে মেঘালয়ের প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু ট্রেক করতে হবে, মানে অল্প হলেও। তো ওটা ওদের পক্ষে সম্ভব না, এবং আমরা প্রচুর প্রচুর ক্ষুধার্ত। এখানে যাওয়ার পথেই এই বাড়িটা ছিল, এটা নাকি বলছে হোমস্টে, বাট কোথাও বোর্ড দেওয়া নেই। তো
তো ওখানে আমি ওয়াশরুমে এসেছিলাম এবং আমি বলছিলাম যে এখানে কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না, খাবারের দোকান পাচ্ছি না, আমার খিদে পেয়েছে। তো ওনারা বললেন যে ম্যাগি খাবো কি না, আমরা বললাম না। দিয়ে আমরা আবার চলে গিয়েছিলাম। যখন ফিরে আসছি ওনারা আবার গেটের কাছে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে বলছেন যে রাইস খাবে, আমাদের মানে নিজস্ব আছে ও নিজেদের খাবারের জন্য, তাহলে ওখান থেকে দেবো। আমরা এতটাই মানে ক্ষুধার্ত এবং এতটাই মানে নির্লজ্জ, আমরা চলে এসেছি এই লোকাল বাড়িটাতে। ওরা একটু প্রিপেয়ার করছে, আরও এক্সট্রা আমাদের জন্য করছে, আমরা খেয়ে তারপর যাব। কারণ আমরা মানে গাড়িতে খালি পেটে থাকা যাচ্ছে না, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, তাই আমরা একটু ওয়েট করছি। ভিতরে একটু রান্না হচ্ছে, আমরা একটু খেয়ে তারপর বেরোবো নংস্টনের দিকে। আচ্ছা, এখানে রাইস আছে, রাইসটা একটু অন্যরকম দেখে বুঝতেই পাচ্ছেন, লাল লাল। আর এটা হচ্ছে বিনসের সবজি, মাছ ভাজাও দিয়েছে, ব্রাউন রাইস, ব্রাউন। এটা কিছুটা শাক আর শশা। এই খিদের সময় সত্যি মানে এত কিছু একসাথে পেয়ে যাবো, মাছ, ডিম, তরকারি, স্যালাড, প্রচুর কিছু। গরম গরম অমলেট ভেজে দিয়ে গেলেন। এই মাছটা ভীষণ টেস্টি খেতে, ভীষণ টেস্টি। তার সাথে এই স্যালাডটাও তো ঝাল ঝাল, দারুণ, খুব ভালো। আবার এক্সট্রা করে সাদা ভাত দিয়ে গেলেন। দেখুন, আমরা সত্যি এরকম একটা পরিবার দেখিনি যেখানে আমরা পেট ভর্তি করে খেলাম, একটা টাকাও নিলেন না। বলছেন আমরা যখন আপনাদের বাড়িতে ওদিকে যাব তখন আপনাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবো, একটা টাকা না। আমি আন্টিকে কত করে রিকোয়েস্ট করলাম, বোনকে রিকোয়েস্ট করলাম, মানে সবাইকে রিকোয়েস্ট করলাম, বাট কেউ একটা টাকা। এরকম আতিথেয়তা, এরকম ভালোবাসা পেলে এরকম রিমোট জায়গায় আমরা বারবার আসতে ইচ্ছুক। আপনারা আসুন এখানে। এটা একটা হোমস্টে, এখনও ফুললি রেডি হয়নি, বাট যখন হবে, যারা আমাদের দর্শক, যারা আমাদেরকে ভালোবাসেন, একবার এখানে থেকে যান এনাদের আতিথেয়তায়, আমি বলবো আপনারা সারা জীবন আমাদেরকে থ্যাংক ইউ বলবেন। নেম? হ্যাঁ, D&M হোমস্টে। আমি যদি পাই ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, যখন এরা রেডি হয়ে যাবে আপনারা আসবেন। থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ। বাই 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 আন্টি, বাই। চলো, কি ভালো লাগলো বসন্ত এই এক্সপিরিয়েন্স। মানে মানুষের মনে এখনো মানবিকতা বেঁচে আছে, এটা দেখে ভালো লাগলো। মানে আমরা খারাপ, পাহাড়ের মানুষ ভালো। আমি আপনাদের লোকেশনটা আরেকবার দেখছি, রোবা ভিলেজ স্টার্ট, ঠিক ডান দিকে এই যে এই সবুজ রঙের বাড়িটা। এতদিন এত জায়গায় বেড়াতে গেছি, এরকম এক্সপিরিয়েন্স সত্যি এর আগে কখনো হয়নি। আমরা সবাই অভিভূত। এখান থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি নংস্টয়েনের দিকে। ডিস্টেন্স হচ্ছে প্রায় 36 কিলোমিটার। সময় বলছে 1 ঘন্টা 18 থেকে 20 মিনিট লাগবে। এখন বাজে এক্স্যাক্টলি 4:40। আমাদের যেহেতু আজকে আর কোনো সাইট সিইং নেই, আমরা ডাইরেক্টলি হোমস্টেতে যাব। সেই জন্য রাস্তায় যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, এই পুচকেটা একটু খেলাধুলো করছে। আসো আসো, হ্যালো হ্যালো বলো তো, হ্যালো বলো তো, হ্যালো 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 বলো তো, হ্যালো বলে দাও তো। হ্যাঁ, আবার ছাগল তাড়া করবে, ওটা ছাগল দেখতে পেয়েছে, আমার সাথে তাড়া করছে। সুন্দর একটা চার্চের সামনে দেখি দাঁড়িয়েছি আমরা, দেখুন সুন্দর পুরো গ্রিন মিডোজ। এই দেখো সাথে বেরিয়েছে আবার। একদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর একদিকে সানসেট হচ্ছে, দেখুন একবার কি অপূর্ব লাগছে সামনেটা, অদ্ভুত সুন্দর লাগলো। বাঁদিকের দেখুন গোল গোল ঢিপিগুলো, আর তার মাঝে মাঝে গোল গোল মানে কীরকম যেন একটা কেটেছে এরকম টাইপের ফিল হচ্ছে প্রত্যেকটাতে। আর এদিকে সুন্দর ধান চাষ হচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। আর সামনেটা আবার আমরা সানসেট দেখতে পাচ্ছি, কি ম্যাজিক্যাল দেখুন একবার। বৃষ্টিটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে, অসাধারণ। অনেকেই আসাম থেকে স্কুটি বা বাইক রেন্ট করে ঘুরতে আসতে চান এদিকে মেঘালয়ের, মানে এই সাইডটা এলে, যে সাইডটা আমরা এক্সপ্লোর করছি, রাস্তাঘাট কিন্তু একদম মাখনের মতো। দেখুন একবার, অদ্ভুত সুন্দর রাস্তাঘাট, একদম মাখনের মতো রাস্তাঘাট। আর চারদিকের প্রকৃতিও সুন্দর। আমরা দারুণ এনজয় করতে করতে যাচ্ছি। হালকা ঠান্ডা একটা হাওয়া দিতে অলরেডি শুরু হয়ে গেছে, ওয়েদার খুব সুন্দর এখন। এখানে গরুগুলো আসছে আর পুচকেরা ডাকছে। সানভি ডাকো তো, গরুকে ডাকো তো, আয় করে ডাকো তো, ডাকো ডাকো। এই ছোটটা চলে এসছে, একদম পাশে চলে এসছে, ওই পালিয়েছে। 6:13 আমরা পৌঁছালাম আমাদের আজকের হোমস্টেতে, কিভা হোমস্টে। এই যে বাইরে থেকে এরকম দেখতে, এই রাস্তা দিয়ে আমরা এলাম, এখানে পার্কিং আছে। হোমস্টে থেকেও কি অপূর্ব সানসেট ভিউ পাওয়া যাচ্ছে দেখুন।
সানভির পছন্দ হয়ে যাবে জায়গাটা, সুন্দর গ্রাস আছে এখানে, দারুণ লাগলো এই জায়গাটা। হ্যাঁ সন্তু, কি সুন্দর না খোলামেলা জায়গাটা। হয় দেখো হাঁটতে চলে গেছে। হ্যাঁ এই জায়গাটা না কি সুন্দর, খুব সুন্দর, আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট জায়গা। হাসি দেখ মেয়েটার মুখে। আচ্ছা, এই রুমে আজকে সন্তুরা থাকবে। এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম, খুব সুন্দর একটা কমফোর্টেবল বেড দেওয়া রয়েছে, তার সাথে এদিকটা পুরোটাই গ্লাস উইন্ডো। ভিউটা জাস্ট একবার দেখুন, অপূর্ব ভিউ। এটা এবার খুলে আপনাদেরকে দেখাই, দারুণ। আর তার সাথে রুম কিন্তু বেশ বড়, যথেষ্ট জায়গা আছে, একটা সুন্দর আলমারি আছে, এদিকে চেয়ার টেবিল দেওয়া আছে, সাইড টেবিল আছে, মানে সমস্ত কিছু ফেসিলিটিস এখানে পেয়ে যাচ্ছেন। তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার আছে, গিজারের সুবিধা আছে, দারুণ দারুণ। সানভি ও আবার বাথরুম দেখতে গেছে। সন্তু, রুম কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, সত্যি একদম দারুণ না? চলো এবার আমাদের রুমটা একটু দেখাই। আর এর পাশেরটাই হচ্ছে আমাদের রুম। আমাদের অ্যাকচুয়ালি টুইন বেডরুম, দুটো সিঙ্গেল বেড দেওয়া আছে। দেখুন একই রকম রুমের অ্যামিনিটিস আছে, আর সেম গ্লাস ডোর, খুললেই এইরকম ভিউ, দারুণ লেগেছে। যথেষ্ট স্পেশিয়াস রুমগুলো, 1 নাইট 2 নাইট এখানে আরামসে স্টে করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। সেম ওয়াশরুম, আই হোপ, ইয়েস একই রকম। কিভা হোমস্টেতে আমাদের উইথ ব্রেকফাস্ট রুমের ট্যারিফ পড়েছে মাত্র 2200 টাকা। 2200 টাকায় কিন্তু আমরা খুবই প্রিমিয়াম একটা রুম পেয়েছি। ডেসক্রিপশনে এবং স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে, যদি এদিকে আসেন কন্ট্যাক্ট করতে পারেন। চা কফি খাওয়ার পরে একটু খিদে পেয়ে গিয়েছিল, সন্ধ্যাবেলা আমরা এখানে ভেজ পকোড়া অর্ডার করেছি। এই বড় বড় পিসের ভেজ পকোড়া দিয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্স করার পরে একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম, তারপরে আমরা চিকেন থালি দিয়ে ডিনার করলাম। কালকে হচ্ছে আমাদের অরিজিনাল এক্সপ্লোরেশন চালু, মানে এই ব্লগের মেইন কন্টেন্ট। তাই এখন যাচ্ছি ঘুমাতে, কালকে সকাল থেকে শুরু হবে আমাদের ঘোরাঘুরি। গুড মর্নিং, এখন বাজে প্রায় 7:42। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে এই জায়গাটায়। আর আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে, এখানে আছে রুটি, তার সাথে কিছু একটা সবজি আছে, তার সাথে চাও দেওয়া হয়েছে। তো এখানের এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি ছিল, খাবারটা কারোরই খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি একটা নতুন অফবিট জায়গায় যাওয়ার জন্য, যার নাম হচ্ছে নংখনুম আইল্যান্ড, যেটা এখান থেকে প্রায় 40-45 মিনিটের দূরে অবস্থিত। এখন বাজে 8:20, চলুন যাওয়া যাক। রাস্তাটা সত্যিই অসাধারণ, চারদিকে দেখুন গ্রিন মিডোজ। এটাও কিন্তু একদম অফবিট একটা জায়গা, তেমন কিন্তু পর্যটকদের গাড়ি আপনারা দেখতে পাবেন না। আমরা পৌঁছে গেছি নংখনুম আইল্যান্ডে, যেটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড আফটার মাজুলি। তো এখানে আমরা পার্ক করলাম গাড়ি, এবং এখানে টিকিট কাটতে হলো। এই দোকানটা একটা মহিলা রয়েছেন, পার পার্সন 100 টাকা করে নিল, এবং গাড়ির জন্য পার্কিংয়ের জন্য 100 টাকা, টোটাল 500 টাকা আমাদের খরচা হলো। এতটা আমার মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি। তো যাই হোক, এইখানে একটা ব্রিজ করা রয়েছে, এবং এখানেই রয়েছে উইনিয়া ফলস। তো ওটাও আমরা যাব দেখতে, একটুখানি কিছুটা হেঁটে যেতে হবে। আর এখান দিয়ে রিভার বয়ে চলেছে, একটা ব্রিজ করা রয়েছে, ব্রিজ থেকেও পুরো রিভারের ভিউটা পেয়ে যাবেন। আমাদেরকে হেঁটে এই দিক দিয়ে যেতে হবে। আমার মনে হচ্ছে ওয়াটারফলের ওই যে এটা, ওই জলের ভেপারটা উঠে আসছে এদিকে। এখনো পুরোটা যায়নি, এখান থেকেই জলের ছিটে আমাদের গায়ে এসে পড়ছে। বেশ ঠান্ডা ঠান্ডা কুল একটা মনোভাব, মানে ভাব আর কি, বেশ ভালো লাগছে। না জানি আগে গেলে কতটা ঝাপটা আসবে। রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। ওরে বাবা, দেখুন একবার কি জলের ফোর্স, অসাধারণ। ওয়াও, এখান থেকে জাস্ট প্রথম ঝলকটা পেলাম, এবং পুরোটা পাথর, তার ওপরে এই জলটা কিভাবে উঠছে দেখুন, একদম ধোঁয়ার মতন, মেঘের মতন রোদটা পড়েছে, অসাধারণ। এই বর্ষাকালে আসার জন্য আমরা
ওয়াও, বাপরে এত বড় ওয়াটারফল, কি লাগছে মারাত্মক, মানে ওখানে কেউ দাঁড়াতে পারবে না, এত বড়, খালি চোখে যেন দৈত্যাকার লাগছে দেখতে। চলুন ওইদিকে যাওয়া যাক। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বাট নিচে একবার দেখুন কি অপূর্ব একটা রেইনবো ক্রিয়েট হয়েছে। এবং দু তিন জায়গায় দেখতে পাচ্ছি হালকা হালকা করে, যেখানেই রোদ পড়ছে আর জলটা একসাথে হচ্ছে সেখানেই অনেক সাধারণ দৃশ্য। আর এই নিচেটা এলে পুরো ভিজিয়ে দিচ্ছে, কি ফ্রেশ লাগছে, মনে হচ্ছে স্নান করি করে দাঁড়িয়ে থাকি। দারুণ লাগছে, দারুণ লাগছে। এত জল একসাথে দেখিনি এর আগে। কি কেমন লাগলো এই ফলসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিশেষ করে পাখির চোখে কেমন লাগলো ওটা বলবেন। আর এটা খুবই সহজেই আসা যায়, পার্কিং থেকে 2-4 মিনিটের মধ্যেই আপনারা চলে আসবেন। হ্যাঁ, কিছুটা সিঁড়ি ভাঙতে হবে ঠিকই, তবে বিশাল কিছু টাফ নয় অন্যান্য ফলসের মতো। এত সুন্দর জায়গায় মানুষ আসে না কেন, শুধু আমরাই আছি, কারণটা হচ্ছে আপনারা আসবেন, এই সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করা উচিত। অসাধারণ ফলস সত্যি। আপনারা না এলে নিজের চোখে আমরা কি দেখলাম, দেখুন ক্যামেরা দিয়ে অনেক কিছু দেখানো যায়, অনেক এডিটিং হয়, অনেক কালার গ্রেডিং হয়, আর রেইনবোটা অসাধারণ। মানে এখানে না এলে এটা ফিল করতে পারবেন না, এত সুন্দর। এবং যে পজিশনটা, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি না, শুধু ওয়াটারফলস না, চারদিকটা দারুণ, মানে গ্রাসল্যান্ড, এদিকে নদীটা বয়ে যাচ্ছে, অসাধারণ। প্লিজ আসবেন। এখানে একটা দোকানে দেখুন লোকাল মাছ এই নদীতেই পাওয়া যাচ্ছে। আমরা যেটা ইনিশিয়ালি ভেবেছিলাম যে এটাই হচ্ছে আইল্যান্ডটা, বাট এটা কিন্তু আইল্যান্ডটা না, এটা হচ্ছে উইনিয়া ফলসের যে পার্কিং সেই এরিয়াটা। লোকাল লোকেদের সাথে কথা বলে যেটা জানা গেল, এই যে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করে আধ ঘন্টা মতো হাঁটতে হবে। ওরা বলছেন যে ওখানে আইল্যান্ডটা আছে। এবার গাইড পাওয়া যাচ্ছিল না, আমরা বুঝতেই পারছেন এখানে খাসি ভাষাটাই চলে, তো ইংরাজি হিন্দি কোনোটাই প্রপারলি বুঝতে পারছে না। তারপর আমরা টাকা দেখিয়ে দেখিয়ে বললাম যে এত টাকা দেবো, এত টাকা দেবো। ফাইনালি 500 টাকাতে রাজি হয়েছে একটা মানুষ, উনি আমাদেরকে গাইড করে করে ওই আইল্যান্ডটায় নিয়ে যাবেন। তো এখন যাচ্ছি, আমি জানি না এক্স্যাক্টলি আমরা সঠিকভাবে পৌঁছাতে পারবো কি না, কতক্ষণ সময় লাগবে, কি হবে, বাট এই যে ব্রিজটা ক্রস করে এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ আগে দেখলেন পাখির চোখে এই জায়গাটা, অপূর্ব জায়গা। আরও একটা কথা এই সূত্রে বলে দিই যে এইখানে গাড়ি আনার একটা কারণ হচ্ছে গুগল ম্যাপে নেভিগেট করে যে আইল্যান্ডটা, সেই আইল্যান্ডটার লোকেশন কিন্তু এটাই দেখাচ্ছিল। যারা নর্থ ইস্টে আসবেন, মেঘালয় আসবেন, তারা যদি গাড়ি নিতে চান, মহাবাহু ট্রাভেলস, আমাদের নিপনদার কাছ থেকে আমরা গাড়ি নিয়েছি। নিপনদার নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে। অরুণাচল প্রদেশ বলুন, মেঘালয় বলুন, বিভিন্ন নর্থ ইস্ট যে ট্যুরগুলো হয় সেগুলো দাদার কাছ থেকে গাড়ি নিতে পারেন। দাদার কাছ থেকে সমস্ত রকমই গাড়ি পাওয়া যায়। এখন হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। রাস্তাটা এতক্ষণ তো ভালো ছিল, বাট এবার একটু কাদা মাখা রাস্তা, খুব সাবধানে যেতে হবে। দেখা যাক সামনে আরও কী কী অপেক্ষা করছে, একটু কাদা আছে, দেখে চলো। পিছনে যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই গ্রিন ভ্যালি, একদম গ্রিন মিডোজ, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছি। মাঝে মধ্যে এক একটা জায়গা একটু পাথরের রাস্তা আছে, একটু সাবধানে নামতে হবে। এই যে দেখুন এরকম রাস্তা তো না, বেসিক্যালি পাহাড়ি পথগুলো যেরকম হয় আর কি। এবার ট্রেক রুট তো একটু এরকম হবেই, সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। বাট সমস্তটাই ডিটেলসে দেখাচ্ছি, যদি ভবিষ্যতে আসতে চান যেন আপনাদের কোনো সমস্যা না হয়। কারণ বেশিরভাগ মানুষই জায়গাটা রিলসের মাধ্যমে দেখিয়ে দিয়ে পুরো ডিটেলসটা বলেন না, যে কিভাবে যেতে হয়, কীরকম রাস্তা, তো অনেকেই বিপদে পড়ে যায়। তো সেই জন্যই আমরা লং ফরম্যাট ভিডিওতে বেশি ফোকাস করি, শর্টসে না, বিকজ শর্টসে লোভ দেখানো হয়। বাট এই রাস্তাটা দেখুন একবার কীরকম, সাবধানে। বাট লং ফরম্যাট ভিডিওতে বুঝিয়ে বলা হয়, তো আপনাদের সুবিধা হবে, আই হোপ।
আমরা হাঁটতে হাঁটতে একটা পয়েন্ট পর্যন্ত এলাম এবং দেখুন আমার চারদিকে পুরোটাই এরকম গ্রিন মিডোজ। সমস্যাটা হচ্ছে এনাদের সাথে ভাষায় যেহেতু মানে যে ভাষায় এনারা বোঝেন সেই ভাষাতে আমরা কথা বলতে পারবো না, তো ওনারা বলছেন এখনও 35 মিনিটস, কেউ বলছে 40 মিনিটস এরকম। মানে প্রথমে যখন শুরু করেছিলাম তখন বলেছিলেন আধ ঘন্টা মতো লাগবে। এবার আমাদের সাথে একটা বাচ্চাও আছে, এবার বুঝতে পারছি না অগত্যা কী করলাম, আমি ড্রোনটা ওড়ালাম। ড্রোনটা উড়িয়ে প্রায় 450 মিটার মতো ড্রোনটা পাঠিয়ে দিয়েছি। তারপর ওনাদেরকে দেখাচ্ছিলাম যে কোথায় কোথায়। ওনারা ড্রোনেতেও ওয়াটারফলসটা দেখাতে পারছেন না, মানে যে জায়গাটা আমরা যাব সেই জায়গাটাও দেখাতে পারছেন না। তো আমরা না আর রিস্ক নিলাম না, কারণ পুচকেটা আছে, কতটা দূর হাঁটবো, তার উপরে এত চড়া রোদ, সেই রোদে একটা কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না। আমরা ফিরে যাওয়ার পথে একটা জায়গায় বসেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, এই জায়গায় যা শান্তি। কি সন্তু? অসাধারণ। এই এত হাঁটার পর গাছের ছাওয়া, হাওয়া দিচ্ছে, অসাধারণ সত্যি। মানে এত ভালো লাগছে এখানে। পায়লাবার বলছে যে একটু আখের রস। কি গো? হ্যাঁ, আর তুমি কি বলছিলে? এক বালতি আখের রস। মানে এখানে যদি সত্যি কেউ যদি আখের রস দিয়ে যায় আর একটু কোল্ড ড্রিঙ্কস, জাস্ট মানে প্রাণটা জুড়িয়ে যাবে। এত ভালো লাগছে। কয়েকটা পাথর আছে, এই পাথরে এখানে আমরা সবাই মিলে বসে আছি, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার যাব। এখন বাজে 11:43। আমরা এখান থেকে আবার রওনা দিলাম। আরেকটা যে অল্টারনেট রুট আপনাদের কথা বলছিলাম সেটা একবার ট্রাই করব, যদি কিছু দেখতে পাই নিজেরা দেখবো, আপনাদেরকে দেখাবো, আদারওয়াইজ নাহলে বেরিয়ে যাব। একটা ভুল মনে হয় আমাদের হয়েছে, যেখানে আমরা রাস্তা একটু গন্ডগোল করেছি। এই যে জাংশনটা, আমরা এদিক থেকে এসেছিলাম, এই হচ্ছে জাংশন। এখান থেকে একটা রাস্তা চলে গেছে যে ওয়াটারফলসটা, আর এখানে লেখা আছে নংখুম আইল্যান্ড। আমরা ভেবেছি বোধহয় এটাই নংখুম আইল্যান্ড, মানে ম্যাপে মনে হয় এটা দেখাচ্ছিল, বা আমাদের কোথাও একটা ভুল হয়েছে। বাট এখান দিয়ে মনে হচ্ছে আইল্যান্ডে যেতে হবে, বিকজ ওখানে লেখা আছে এআই হোমস্টে। তো হয়তো একটু আমাদের ভুল হতে পারে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা এই জাংশনটাতেই দাঁড়িয়েছি। এখানে একটা লোকাল দোকান আছে, বললো মাছ, চিকেন, রাইস, পুরি, সবজি এই সমস্ত পাওয়া যায়। খিদে পেয়েছে তো একটু পেট পুজো করে নিই, তারপর দেখা যাক কি হয়, পাই না পাই না। খিদের সময় যা পাওয়া যায় তাই ভালো। এই হচ্ছে একটা লোকাল দোকান। আমি চিকেন থালি নিয়েছি, এই যে দেখুন, ভাত, তার উপরে চিকেনের ঝোল দিয়েছে একটু, 2 পিস সলিড চিকেন একদম, তার সাথে এটা হচ্ছে ঘুগনি। দেখুন ছেলেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে 3 জনের জন্য ডিম ভাজা করেছে। দেখুন তো ভালো লাগছে, ডিম ভাজা ঘুগনি দিয়ে, ও চানাচুর সাথে, চানাচুর আমার সাথে, চানাচুর। লাঞ্চ করার পরে যে সোজা রাস্তাটা দেখাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এটাই শুনলাম যে অরিজিনাল আইল্যান্ডের রাস্তা। আমরা একটু ভুল করেছিলাম। আচ্ছা, বলে রাখা ভালো যে এই আইল্যান্ডে যাওয়ার রাস্তাটা কিন্তু মাঝে মধ্যে একটু খারাপ হয়ে গেছে, যদিও বর্ষাকাল বলে হতে পারে, বাট শুনেও এসেছিলাম যে রাস্তাটা একটু খারাপ। সামনের আকাশটা এমন মেঘলা করে এলো, আমি ভাবছি যদি একটু বৃষ্টিটা আসে বেশ ভালোই লাগবে। অসম্ভব সুন্দর লাগছে, সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারদিকে গ্রিন মিডোজ, অপূর্ব। শুধু রাস্তাটা একটু খারাপ তাই, আর চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মন ভোলানোর মতো, দারুণ। আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে একটা দোকান আছে, আর ঠিক সামনেটা বললো 5 মিনিট হেঁটে গেলে আপনারা আইল্যান্ড পাবেন। এই সময় বোটিং হচ্ছে না, বোটম্যান নেই, মানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পারসন। এই হচ্ছে নদী, দুদিকে ব্রিজটা ক্রস করে চলে এলাম আইল্যান্ডে। দেখুন কতগুলো ছোট ছোট বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, খড়ের ছাউনি দেওয়া। এখানে একটা পাকা বাড়ি আছে, এদিকে একটা পাকা বাড়ি আছে, বুঝতে পারছি না হোমস্টেটা কোনটা। আর পুরোটাই এরকম গ্রিন ভ্যালি, খুব সুন্দর লাগছে, চারদিকে নদী। এই যে নদীটা, এখন দুপুর 1:35। আমরা একদম ভালো সময় ঘুরে চলে এসেছি। যাওয়ার সময় বলছিলাম যে বৃষ্টিটা এলে ভালো হয়, বৃষ্টিটা চলে এসেছে। দুপুর 2:13। আমরা এই মুহূর্তে পৌঁছালাম লংস্টয়েন মেন মার্কেটে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মওলাংখান, ওখানে একটা দুটো সাইড দেখে আমরা আবার বেরিয়ে যাব উমিয়াম লেকের দিকে। এখন বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে,
ওয়েদারটাও ক্লিয়ার হচ্ছে হালকা হালকা, হোপ আমরা একটা ভালো সানসেটও দেখতে পাবো। এখান থেকে শিলংয়ের দূরত্ব 89 কিলোমিটার আর গুয়াহাটি হচ্ছে 186 কিলোমিটার। মেন রাস্তা থেকে এই যে 5 কিলোমিটার রাস্তা, এখানে কিন্তু মাঝে মধ্যে বেশ খারাপ রাস্তা আছে। এই দেখুন, আমার মাঝে মধ্যে এরকম পিচের ভালো রাস্তা। এক্স্যাক্টলি দুপুর 3টে বাজে আমরা পৌঁছে গেলাম। দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু মফালনুর। আমরা গুগল ম্যাপ অনুসরণ করে মলংখার ইনপুট করেছিলাম, এই পজিশনটায় এসে পৌঁছালাম। আমরা অ্যাকচুয়ালি খুঁজছি যেটা মফালনুর লেক, সেটা এখানে পাচ্ছি না। একটা লোকাল দাদা বললেন এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওই দিকে কোথাও একটা মফালনুর লেকটা আছে। এখানে দেখুন কি সুন্দর, চারদিকটা একদম গ্রিন ভ্যালি। এই যে ওয়েলকাম টু মফালনুর যে বোর্ডটা ছিল তার ডান দিকে আমরা চলে গেছিলাম, এখন সোজা মানে বাঁ দিকের রাস্তাটা আমরা যাব। লেকটা দেখি পাই কিনা। চলো দাদা, 850 মিটার বলছে। একদম ঠিকঠাক জায়গায় এসে এতক্ষণে পৌঁছালাম। এই জায়গায় গেটটা অমনি ফেলে দিল, কারণ এখানে এন্ট্রি ফি লাগবে 100 টাকা পার হেড। এই হচ্ছে মেন লেকটা যেটার জন্য আসা। আর এই রাস্তাটা দিয়ে সোজা দেখুন ওপরে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে কীরকম ভিউ পাবেন সেটা আশা করছি বুঝে গেছেন। বেশ কিছু কটেজেস দেখতে পাচ্ছি, এখানে নাইট স্টে করতে পারেন আপনারা। বেশ কিছু এখানে বসার জায়গাও আছে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। স্মাইল স্মাইল স্মাইল, চিজ, বাই বাই বাই। এখান থেকে ফাইনালি আমরা বেরোচ্ছি। আমাদের যে রিসর্টটা সেটা এখান থেকে প্রায় 81 কিলোমিটার মতো, গুগল ম্যাপ বলছে প্রায় 2.5 ঘন্টা লাগবে। সন্ধ্যে এখন 7:04। আমরা ফাইনালি পৌঁছালাম উমিয়াম লেকের কাছে। রিসর্টটার নাম হচ্ছে আই অ্যাম অন ল্যাং। এটার প্রচুর রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমরা যে রুমটা বুক করেছি চলুন সেটা একবার দেখিয়ে দিই। রিসর্টটা এখন একটু অন্ধকার, তার জন্য কালকে দেখাবো আপনাদেরকে বাইরে থেকে। আপাতত এখানে আমরা 2টো রুম পেয়েছি পাশাপাশি। এদিকটা পুরোটাই ফাঁকা এরিয়া। তো রুমটা একবার দেখাই আপনাদেরকে। যেরকমটা বললাম বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমরা নিয়েছি মানে বেসিক্যালি এটা টুইন বেড, বাট জয়েন করে দেওয়া হয়েছে। রুমটা বিশাল বড়। ওদিকে একটা আলমারি দেখতে পাচ্ছেন, এখানে জিনিসপত্র রাখার প্রচুর জায়গা আছে। টিভিও আছে, চেয়ার টেবিল আছে, 2 বোতল জল দিয়েছে। আর এই যে বেডগুলো তো দেখে মনে হচ্ছে বেশ কমফোর্টেবল, ফ্যানও দেওয়া আছে। তার সাথে ওদিকে আছে বোধহয় অ্যাটাচড ওয়াশরুম, ওয়াশ বেসিন আছে, মিরর আছে, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে গিজার, শাওয়ার, সমস্ত সুযোগ সুবিধাই দেওয়া আছে। এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। ইভিনিং স্ন্যাক্সে অর্ডার দিয়েছি 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে হচ্ছে ফিশ ফিঙ্গার, আর এটা হচ্ছে চিকেন ললিপপ। তিনটেই আমাদের খুব ফেভারিট আইটেম। গুড মর্নিং, একদম সকাল সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে। কালকে ইভিনিং স্ন্যাক্স করার পরে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে রাতে ডিনার করে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু টায়ার্ড ছিলাম। ডিনারে আমরা 2টো চিকেনের আইটেম নিয়েছিলাম, তার সাথে নান এবং রাইস। খাবারের টেস্ট কিন্তু এখানে ভীষণ ভালো, আমাদের খুব ভালো লেগেছে। তার সাথে সকালের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই আপনাদেরকে এই রিসর্টের। এই দেখুন প্রচুর ওপেন এরিয়া আছে পার্কিংয়ের পাশে, মানে যদি বাচ্চা টাচ্চাও আনেন সুন্দর। এখানে একটা দেখুন গ্রাউন্ড আছে, এই যে অনেক জায়গা, ভীষণ শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ এখানে। তো এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া,
প্রচুর প্ল্যান্টস আছে এখানে, বসার জায়গা আছে। আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি আছে, তো সেই প্যাকেজটাই নিয়েছি। বিভিন্ন রকম রুমের ট্যারিফ বিভিন্ন রকম, তো ব্রেকফাস্টটা বাফেট আছে। চলো ব্রেকফাস্টে যাই। এই হচ্ছে এই রিসর্টের রিসেপশন এরিয়া, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। আর এখানে সমস্ত ব্রেকফাস্টের মেনুগুলো দেওয়া আছে। দেখি কি কি আছে। এখানে ব্রেড আছে, তার সাথে এই হচ্ছে ভাটুরে, তার সাথে এখানে আছে ছোলে, সুন্দর দেখতে। আর এখানে কি আছে, আচ্ছা বয়েলড এগ। এখানে বেশ কিছু ফল আছে, তার সাথে চা আছে দু রকমেরই। এখন বাজে 9:15, আমরা চেক আউট করে নিয়েছি। এই রিসর্টের এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি ভালোই ছিল, তবে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার খাবারের টেস্ট। আমরা খুব এনজয় করে খেয়েছি কাল থেকেই। আর বলে রাখি, এই রিসর্টে 3 ক্যাটাগরির রুম রয়েছে। আমরা যেটাই ছিলাম একদম বেসিক ক্যাটাগরির, ওটা রুম রেন্ট হচ্ছে 3920 পার রুম উইথ ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা বাফেট থাকে যেমনটা দেখলেনই, বা কখনো কোনো আলাকাটে, ওটা ডিপেন্ড করে গেস্ট কতগুলো আছে তার উপর। আর একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই এক্সটেরিয়ার পার্টটা বেশ গার্ডেন করা রয়েছে, কিছু ফটো তোলার জন্য ভালো জায়গা রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি উমিয়াম লেকের উদ্দেশ্যে। আর এটা উমিয়াম লেক থেকে খুবই কাছে, এখান থেকে যেতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগবে। তো ওখানটা আগে ঘুরি চলুন। 15 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি উমিয়াম লেকে, যেমনটা বললাম, এবং এর আগেও অনেকবার এসেছি। আমাদের ডেডিকেটেড ব্লগ আছে চ্যানেলে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন মেঘালয়ের। এখন চলুন সামনের দিকে যাই। ওরা বোটিং করবে, আমরা ভাবছি কি করব, রোদটাও একটু আছে, গরমও লাগছে, দেখা যাক। তবে অনেক ট্যুরিস্ট আজকে রয়েছে, অনেকে চলে যাচ্ছে, জানি না তারা কখন এসেছিল। তো যাই হোক, আমরা যাই এবার। যতদূর মনে পড়ে এর আগে যখন এসেছিলাম এখানে 2 ধরনের বোট চলতো, একটা স্মল একটা বিগ। এখন স্মল বোটটা চলছে না, বড়টাই চলছে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10 জন, পার পার্সন ভাড়া হচ্ছে 150 টাকা, কিন্তু আপনাকে শেয়ারিংয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনাকে 1500 টাকা দিয়ে পুরো বোটটা বুক করতে হবে। তো আমরা যাচ্ছি না, সন্তুরা যাচ্ছে। 8 জনকে পেয়ে গেছে, টোটাল 10 জন হয়ে গেছে। এবার জাস্ট প্ল্যাটফর্ম থেকে বোটটা ছাড়বে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর কিছুটা নিচে দিয়ে এই হচ্ছে প্ল্যাটফর্ম। এখান থেকে সমস্ত বোটগুলো ছাড়ে, সবাই অলরেডি যাচ্ছে। এত গরম আজকে আর এত রোদের তেজ, আমাদের জাস্ট ইচ্ছা করলো না আজকে করতে, নাহলে করতাম। এই হচ্ছে উমিয়াম লেক, বিখ্যাত সেই উমিয়াম লেক। এই রোদের মধ্যে কিরকম লাগলো বোটিং করে? বোটিং করে ভালো লাগলো, কিন্তু প্রচুর গরম। বুলটি কেমন লাগলো? ভালো লেগেছে, কিন্তু এই যে রোদ, প্রচন্ড রোদ। মজা পেয়েছিস তো? মানে 5 মিনিট শেষ হয়ে গেল না তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি। আমার মনে হচ্ছে 1 ঘন্টা এরকম মনে হয় 4-5টা উমিয়াম লেকের ঘোরাবে। ঠিক আছে, একটু টাকা নেই, কিন্তু একটু বেশিক্ষণ ধরে ঘোরালে ভালো হতো। আমরাও যখন আগের বারে চেপেছিলাম আমাদেরও সেই সেম এক্সপিরিয়েন্সই হয়েছিল। সবাই আমাদের বোটেও বলাবলি করছিল, শেষ হয়ে গেল। তুমি মজা করেছো? কি গো, ভালো লেগেছে? হ্যাঁ বলো। হ্যাঁ। দুপুর 1:06 আমরা পৌঁছালাম গুয়াহাটিতে। আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করতে এসেছি। কোথায়? মিসিং কিচেন। আপনাদেরকে অলরেডি কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম, আমরা এখানে খেয়েছি। আমরা এখানে অর্ডার করেছি মিসিং চিকেন থালি। এটা হচ্ছে এখানকার স্পেশাল থালি। 4 রকমের চিকেনের আইটেম দেওয়া হয়, 1, 2, 3, 3টে দেখতে পাচ্ছেন। তার সাথে হচ্ছে এটা রাইস আছে, তার সাথে বেশ কিছু সবজি আছে, একটা সবজি, বিভিন্ন রকম আইটেম আছে। আর এটা হচ্ছে নর্মাল ভেজ থালি। আমরা অনেকদিন পরে মিসিং কিচেনে খেলাম, এবং আপনারা যারা আসছেন এদিকে একটা দিন যদি হাতে সময় পান এখানে খাওয়া উচিত। কি শুনতো? একদম খুব ভালো খাবার, ভালো হয় না? একদম ভেজ নন ভেজ সব ঠিক আছে না? ভেজ নন ভেজ সবই ভালো। এখন বাজে প্রায় 5:40, ও যাচ্ছে কলকাতা এয়ারপোর্টে। 4 দিন শেষ হয়ে গেল আমাদের। সত্যি খুব ভালো কাটলো। ঠিক আছে, মিস করবো, আবার একদিন হবে, আবার ঠিক হবে। এই যে ফুচকে ফুচকে টাটা করে দাও, টাটা 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 করে দাও, টাটা। ভাবছি কার সাথেই কথা বলছি। বুলটি আসি, টাটা। চল বেরোই তাহলে। আমি আমরা এখন যাচ্ছি, ভালোভাবে যান, সাবধানে যান স্টেশনের দিকে। কি অপূর্ব একটা সানসেট হচ্ছে এয়ারপোর্ট থেকে দেখছি। আর আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে এখানে। আমাদের 4 রাত্রি 5 দিনের প্রোগ্রাম ছিল। নকুলদা আমাদের ড্রাইভার দাদা হিসাবে, মানে এত শান্তশিষ্ট একটা মানুষ। আমরা যা বলেছি, যেখানে বলেছি নিয়ে গেছে, কোনোদিনও কিন্তু ওই দিকটা যায়নি।
যদি আপনারা নিপনদার থ্রু দিয়ে মহাবাহু ট্রাভেলসের থ্রু দিয়ে বুক করেন, হয়তো নকুলদাকে আপনারা পেলেও পেতে পারেন। আর যদি পান তাহলে বলে দেবেন যে এই জায়গাগুলো যাব, নকুলদা যদি আপনাদেরকে নিয়ে যাবেন। খুব ভালো একটা মানুষ, কোনো বিরক্তি নেই মানুষটার মধ্যে, খুব ভালো কাটিয়েছি। থ্যাংক ইউ নকুলদা। ব্যাস এই, আর মহাবাহু ট্রাভেলসের নাম্বার দেওয়া থাকবে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এখন বাজে রাত্রি 8:05। আমাদের ট্রেন আছে গুয়াহাটি থেকে 15933 অমৃতসর এক্সপ্রেস। এই হচ্ছে M2 কম্পার্টমেন্ট, আমাদের সিট হচ্ছে 64, সাইড আবার 58, মিডিল। এই হচ্ছে সিটের কোয়ালিটি। এক্স্যাক্টলি 8:30 বাজে, 7:30 আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল, একদম পাক্কা 1 ঘন্টা লেট করলো ছাড়তে। এখন বাজে ভোর 4টে। নর্থ ইস্টের ট্রেনগুলো যতবারই ওদিক থেকে এসেছি সবসময় বিফোর টাইম এখানে জাস্ট রিচ করিয়ে দেয়, বাট ওখানে ছাড়তে লেট করে। এটাও তাই, প্রায় 15 মিনিট আগে ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে।